রোজকার মতো আজও গনগনি গ্রামে পুরো গাছতলায় সবার জমায়েত রয়েছে। গ্রামের বুড়ো জোয়ান ছেলে ছোকরা সবাই এসে বিকালের পর এই গাছতলায় বসে। যতক্ষণ এরা এখানে থাকে ততক্ষণ এই জায়গাটা জমজমাটি হয়ে থাকে। তাদের কথাবার্তার মাঝেই এই গ্রামে সদ্য আসা মাস্টার এসে বসল। তার পরনে ঢিলেঢালা ফতুয়া আর সাদা পায়জামা, হাতে একটা কাপড়ের ব্যাগ। পাঠশালায় যাবার সময় এই ব্যাগে করে মাস্টার তার প্রয়োজনীয় বই খাতা কলম নিয়ে যায়। এই গ্রামের মানুষের সাথে তার ভালোবাসা ভালোই তৈরি হয়েছে। পাঠশালা বন্ধ হবার পর এইখানে চলে আসে উনি। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তার ঘরে ফিরে যায়। একা মানুষ, তাই ঘরে বসে না থেকে এখানে এদের মধ্যে চলে আসে। মাস্টারের থাকার জন্য ঘরের ব্যবস্থা এই গ্রামবাসীরাই করে দিয়েছে। কখনো তো আবার কারোর বাড়ির কিছু ভালো মন্দ রান্না হলে তা টিফিন বাটি করে মাস্টারকে দিয়ে যায় গ্রামবাসীরা। এক কথায় শিক্ষিত লোক এই গ্রামে এসছে তাদের ছেলে মেয়েদের পড়িয়ে শিক্ষিত করার জন্য। তাই তার প্রতি গ্রামবাসীদের আদর আপ্যায়ন একটু বেশি। তবে একটা ঘটনা এই গ্রামটাকে এখন বেশ দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। প্রায় 2 মাস আগে শুরু হয়েছিল এর তাণ্ডব, আর তা এখনো অব্যাহত। তবে যা বলো চাতুর্য মশাই, এই গ্রামে এমন কাণ্ড আমি তো বাপের জন্মেও শুনিনি। 1 সপ্তাহে 2 জন মানুষ মরেছে, আর সব একই কায়দায় মানুষ মরেছে। রাতের অন্ধকারে মানুষগুলোর শরীর থেকে রক্ত চুষে খেয়ে তাদের আধমরা করে ফেলে রাখছে। পরদিন সকালে যখন তাদের পাওয়া গেছে তখন শরীরে তাদের 1 ফোঁটাও রক্ত থাকে না। শুধু ঘাড়ের কাছে 2টো ফুটো লক্ষ্য করা গেছে। কেউ যেন তাদের ঘাড়ের দাঁত দিয়ে ফুটো করে সব রক্ত চুষে খেয়েছে। একে রক্ত চোষা সারা আর কি বা বলবো। তবে এই দানব যে কোত্থেকে এই গ্রামে এলো বা কি তার উদ্দেশ্য, কিছুই তো বুঝতে পারছি না। চাটুর্য মশাই হাতের হুকোটা নামিয়ে বললেন, এই মুখ্যের দল কি জানে না গ্রামে এক বিপত্তি নেমেছে? তবে রাতের বেলা একা কেন বাইরে থাকা? যদি কোনো কারণে বাইরে যেতেও হচ্ছে, তবে হাতে লণ্ঠন নিয়ে আর কাউকে সঙ্গে নিয়ে গেলে কি হয় না? যবে থেকে এই উৎপাত শুরু হয়েছে, কচির দলটাকে তো বলাই আছে রোজ সন্ধ্যে 7টা বাজলেই পুরো গায়ে ঘন্টা বাজিয়ে সবাইকে ঘরে ঢুকে জানলা দরজা বন্ধ করার কথা ঘুরে ঘুরে বলতে। সেই মতো তো আমি 5 জনকে ফিট করে দিলাম, আর কচিকে এর দায়িত্ব দিয়ে সব বুঝিয়ে বলে দিলাম, যাতে কেউ যদি ভুলে রাতের বাড়ির বাইরেও থাকে তবে সে ঘন্টার আওয়াজ শুনে যেন বাড়ির দিকে রওনা হয়। আর তারপরেও যদি কেউ বাইরে থাকে তবে আমি কি করব বলো তো? মরার যদি এত ইচ্ছা হয় তবে আমার কিছু করার আছে? আমার যুক্তিবাদী মন যদিও এইসব রক্তচোষার গল্পে বিশ্বাস করতে সায় দেয় না, কিন্তু নিজের চোখে তো দেখলাম 2 দিন আগের সেই মরাটাকে। সেই দৃশ্য এখনো আমি ভুলতে পারিনি। তবে এর তো একটা ব্যবস্থা হওয়া দরকার। কারোর যদি কোনো কাজ পড়ে যায়, তার বাড়ি ফিরতে যদি রাত হয়,
আবার কেউ তো অসুস্থ হতে পারে রাতে। তবে তাকে তো কবিরাজের কাছে না নিয়ে ঘরে বসে তাকে চোখের সামনে মরতে দেখতে হয়। সবই বুঝেছি, তবে এখন তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা সব মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বা করতে পারি? তাদের এইসব কথাবার্তা সেখানে উপস্থিত দুজন মানুষ চুপ করে শুনছিল। তাদের চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। ওদের কথাবার্তা চলছিল, এমন সময় সেই পুরবর্তলার পাশে দিয়ে চলে যাওয়া পথটা ধরে হেঁটে চলেছে এই কায়রিয়া গ্রামবাসী জগা। লোকটা মাঝবয়সী, হাতে একটা পুটলি নিয়ে সে এই পথ ধরে এগিয়ে চলেছে। তাকে দেখে সমু বলে উঠল, ও সগাদা, কোথায় চললে গো? এত রাইতে কোত্থেকে বা আসছো? সমুর এহেন কথায় সেখানে উপস্থিত সকলে সেই লোকটার দিকে ঘুরে তাকালো। সমুর কথা শুনে সে পুরো গাছতলার সামনেটা এসে দাঁড়ালো। লোকটার মুখমণ্ডল আর পাঁচটা সাধারণ মানুষের মতনই, তবে তার চোখ দুটো বড়ই আকর্ষণীয়। গভীর সেই দৃষ্টি যে একবার দেখবে, কিছুক্ষণের জন্য হলেও সে সেখানেই আটকে যাবে। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আর বলো না ভাই, শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না। মুখের ক্ষতটা একেবারেই কমছে না। তাই শহুরে ডাক্তারের খোঁজ নিয়ে সেখানে দেখাতে গেছিলাম। কোথা থেকে যে কি পোকামাকড় মুখে এসে কামড়ালো, আর তার থেকেই ক্ষতটা ছড়িয়ে পড়ছে। তাই তো মুখে হাত চাপা দিয়ে রাখি। ডাক্তার বলেছে বাড়ির বাইরে বেরোলে এই ক্ষতটা চাপা দিয়ে বের হতে, তা না হলে ক্ষতটা আরো বাড়বে। সে এক নাগারে কথাগুলো বলে যাচ্ছিল। তখন সেখানে উপস্থিত চাটুর্যমশাই বললেন, আচ্ছা, তবে তুই বাড়ি যা, একটু সাবধানে থাকিস। এরপর লোকটা ধপাধপ পা ফেলে সেখান থেকে চলে গেল। আচ্ছা সমুদা, ইনি কি একাই থাকে? ইনার সঙ্গে তো কখনো কাউকে দেখিনি। আমি এই গায়ে আসার পর সবার সাথে পরিচয় হলেও ইনার সাথে তেমন একটা আলাপ হয়নি। এক ও মাস্টার, জগাদা একাই থাকে। ইনার স্ত্রী অনেক বছর আগেই গত হয়েছেন। ছেলেপুলে কেউ ছিল না, এখন একাই থাকে। যেমন তেমন করে দিন চলে। কিছুক্ষণ পর কোচির দল গ্রামের পথ ধরে হাতে ঘন্টা নিয়ে তা বাজাতে বাজাতে বলে চলেছে, 7টা বেজে গেছে, নিজের নিজের বাড়ির দিকে চলে যান। যে যেখানে আসেন নিজের নিজের বাড়িতে চলে যান। বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দিন। তাদের ঘন্টার আওয়াজে চারদিকে গম গম করে উঠল। চাটুর্যে মশাই বলে উঠল, ওহে, চল, সব 7টা বাজতে যায়, আর দেরি করা ঠিক না। চল, ওটা যাক। সকলে তার কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে উঠে পড়ল। গ্রামের মৃত্যুর এই ঘটনাগুলো সকলের মনেই ভয় ও উত্তেজনা কাজ করছে। এদিকে ঘণ্টার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই সব বাড়িগুলোতে দরজা জানলায় খিল তোলার হিড়িক উঠেছে। কেউই এই রক্তচোষার হাতে প্রাণ দিতে চায় না। ঘরে টেবিলে একটা বই নিয়ে বসেছে মাস্টার। একটা হ্যারিকেন জ্বালিয়ে সে একভাবে বইটার দিকে চেয়ে আছে। আজ কাজ তোলার কথাগুলোই যেন সে ভাবছে, আর নিজের মনকে প্রশ্ন করছে,
এমনও কি হতে পারে নাকি? তোর গ্রামবাসীরা যে কি বলে, তবে আমি নিজের চোখে অবিশ্বাস করি কি করে? আমিও তো নিজের চোখে দেখেছি ওই ছেলেটার দেহটা সম্পূর্ণ সাদা, কেউ যেন তার শরীরে রক্ত চুষে শরীরটাকে ছিবড়া করে ফেলে গেছে। গ্রামের কবিরাজ মশাইও তো একই কথাই বললেন, ছেলেটার শরীর একেবারে শুকিয়ে গেছে, যেন কোনো রক্ত তার শরীরে নেই। তবে এর মানে কি? যাক সেসব, অনেকটা যে রাত হয়ে এলো, যাই শুয়ে পড়ি, কাল আবার স্কুলও তো আছে। মাস্টার গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। বাড়ি ফেরার সময় গায়ের একজন তার হাতে একটা টিফিন বাটি দিয়ে বলেছিল, নতুন ধান উঠেছে, তা দিয়ে গিন্নি পায়েস বানিয়েছে, আর সঙ্গে লুচি আছে। মাস্টার, এটা আপনি খেয়ে নেবেন। মাস্টার তাই দিয়ে রাতের খাবার শেষ করে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছে। তখন বেশ অনেকটা রাত, মাস্টার তখন ঘুমে আচ্ছন্ন। এমন সময় ঘরের জানলাটা আওয়াজ করে উঠল। সেই শব্দের আওয়াজে মাস্টারের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে এদিক ওদিক দেখার পর সে উঠে বসল। জানলার দিকে চোখ পড়তেই সে দেখল জানলাটা খোলার জন্য কেউ যেন বাইরে থেকে জোরে জোরে ঠেলা দিচ্ছে। মাস্টার দুরু বুকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে জানলার দিকে। সে একটা কথা বারবার ভাবল, এত রাত্রে কে জানলাটা ধাক্কাচ্ছে? হঠাৎ এক ধাক্কায় খুলে গেল জানলাটা। সেই খোলা জানলা দিয়ে কেউ যেন তাকিয়ে আছে তারই দিকে। সেই অবয়বকে স্পষ্ট দেখা না গেলেও তার জ্বলন্ত চোখ দুটো স্পষ্ট নজরে পড়ছে। এই দৃশ্য দেখে মাস্টারের বুকের জল যেন শুকিয়ে গিয়েছে। তারপর সম্বিত ফিরে পেয়ে বালিশের পাশে রাখা টর্চটা জ্বালিয়ে জানলার দিকে আলোটা ফেললেন। তখনই ঝপ করে সেই অবয়বটা মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। মাস্টার তখন খাট থেকে নেমে খোলা জানলাটা দিয়ে যতদূর চোখ যায় ততদূর চারপাশটা দেখতে থাকে, কিন্তু কিছুই চোখে পড়ল না তার। সে জানলাটা বন্ধ করে খাটে এসে বসে। দরজা খুলে বাইরে বের হবার সাহস সে করল না, তারও তো প্রাণের ভয় আছে। আর এত রাতে বেরিয়ে কারোর বাড়ি যাওয়াটাও ঠিক হবে না। এরপর সে কখন যেন ঘুমিয়ে পড়ে। পরদিন যখন ঘুম ভাঙল তখন সূর্য পূব দিকের আকাশে এসে গেছে। দরজা খুলে সে বাইরে বেরিয়ে আসতেই দেখল সামনে কিছু মানুষের হইচই। সেই হইচইটা লক্ষ্য করে সে এগিয়ে যায়। সেখানে পৌঁছে একজনকে জিজ্ঞাসা করে জানতে পারে, আর বলবেন না, কাল রাতে 3 কুড়ির ছেলেকে সে ধরেছে, তার রক্ত চুষে খেয়েছে। চলেন না মাস্টার, চলেন, গিয়ে একবার দেখে আসবেন। মাস্টার আর দেরি না করে সেই মানুষগুলোর সাথে চলল। সেখানে পৌঁছে সে দেখে ছেলেটা পড়ে রয়েছে খাটের উপর। মাস্টার সেই ছেলেটার দিকে এগিয়ে তার মাথাটা হাত দিয়ে তুলে ঘাড়টা পরীক্ষা করতে গিয়ে সে দেখল ঘাড়ের কাছে দুটো বড় বড় ফুটো, যেন কেউ বিষাক্ত তাপ ঢুকিয়ে তার শরীরের সব রক্ত চুষে খেয়েছে। সবটা ভালো মতো দেখে সে মাথাটা নামিয়ে বিছানায় রাখে। তারপর 3 কড়ির উদ্দেশ্যে বলে, কবিরাজকে কি ডাকা হয়েছিল? হ্যাঁ মাস্টার, সে দেখে গেছে আর বলেছে ছেলেটার নাড়ি চলছে না,
ছেলেটা আর জীবিত নেই। তুমি কখন টের পেলে? সকালে উঠে যখন দরজাটা খুলতে যাব, দেখি দরজা আগে থেকেই খোলা। তারপর বাইরে বেরিয়ে দেখি ছেলেটা বাইরে যাওয়ার ওই দাওয়াতেই পড়ে রয়েছে। মাস্টার সবটা শুনে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে চাটুর্যে মশাইয়ের বাড়ি যায়। সেখানে গিয়ে মাস্টার সবটা চাটুর্যে মশাইকে জানায়। তখন সেখানে সমুও এসছে। কাল রাতের সব কথা শুনে চাটুর্যে মশাই বলল, কি কাণ্ড দেখো দেখি, এখন তবে সে জানলা দরজা ভেঙে ঘরে ঢুকতে চাইছে। এ তো সুবিধার ঠেকছে না। তুমি এখন যাও মাস্টার, তোমার তো আবার পাঠশালায় যেতে হবে। আমি দেখছি এই দিকটা কি করা যেতে পারে। তারপর সেখান থেকে মাস্টার ও সমু চলে যায়। সারাদিন পাঠশালায় পড়াশোনার পর মাস্টার আজ আর বুড়ো গাছতলায় যায়নি। মনটা তার খুব ভালো নেই। কাল রাতের ঘটনাটা তাকে বেশ আতঙ্কিত করে তুলেছে। সে কিছু চিন্তাই করছিল। তখন দূর থেকে সন্ধে 7টার ঘন্টাটা তার কানে আসে। সে শব্দটা শুনে জানলার কাছটায় এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর শব্দটা আস্তে আস্তে থেমে যায়। জানলা দিয়ে মাস্টার বাইরের দিকটাতেই দেখছিল। তখনই হঠাৎ তার কানে একটা খসখস শব্দ এলো। কেউ যেন বাইরেটায় হেঁটে যাচ্ছে। মাস্টার মনে মনে চিন্তা করল, ঘন্টা শোনার পরও কে এখনো বাইরে ঘোরাফেরা করছে। এক চেনা মুখ। দু একবার সে এই মুখটাকে দেখেছে। সেই অবয়বটা টর্চের আলো পড়তেই সামনে থেকে সরে অন্ধকারে মিলিয়ে গেল। মাস্টার এই ঘটনায় চমকে ওঠে। সে কি করবে, কাকে ডাকবে এত রাতে বুঝে উঠতে পারে না। এমন সময় গ্রামের পশ্চিম দিক থেকে একটা বিকট আওয়াজ মাস্টারের কানে আসে। এবার মাস্টার ঘর ছেড়ে ব্যাপারটা বোঝার জন্য বাইরে বেরিয়ে আসে একটা টর্চ হাতে। টর্চটা জ্বালিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। টর্চের আলো চারপাশটা ঘুরিয়ে নেয়, কিন্তু তেমন কিছু তার চোখে পড়ে না। হঠাৎ একটা আওয়াজে মাস্টার চমকে ওঠে। পেছন ফিরে মাস্টার দেখে সমূহ গ্রামের বেশ কয়েকজন হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। ও তোমরা! কিন্তু মাস্টার, এত রাত্রে বাড়ির বাইরে তুমি কি করছো? আমি তো ঘরেই ছিলাম। ঘরের খোলা জানলাটা দিয়ে একটা অবয়ব আমার চোখে পড়ে। সে আড়ালে যেন আমার দিকেই তাকিয়ে। আমি তৎক্ষণাৎ টর্চের আলো বাইরে ফেলতেই সেই ছায়ামূর্তিটা সরসর করে সরে গেল। এরপর একটা বিকট আওয়াজ আমার কানে আসতেই আমি টর্চটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসি। ও, আমরাও ওই আওয়াজ শুনেই বেরিয়ে আইলাম। মনে হলো পশ্চিম পাড় থেকে আওয়াজটা এসেছিল। সেদিকে যেতে গিয়েই তো দেখলাম তুমি বাইরে দাঁড়িয়ে আছো। আমরা ওদিকটা একবার গিয়ে দেখে আসি, দেখি কার আবার কি বিপদ হইল। আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা, তবে চলো। ওরা সবাই দল বেঁধে পশ্চিম দিকটায় এগিয়ে যায়। হাতে মশাল নিয়ে ওরা পায়ে পায়ে এগিয়ে চলে। ঘন অন্ধকার ভেদ করে পশ্চিমের টোকাটা পেরিয়ে ওরা অতি সন্দর্পণে হেঁটে চলেছে। খুব বেশি দূর যেতে হলো না ওদের। কলা বাগানটা পেরিয়ে মিনিট সাথে হাঁটতেই ওরা দেখল একটা মানুষ উল্টো হয়ে পথের মাঝে পড়ে আছে। মাস্টার এগিয়ে গিয়ে মানুষের দেহটা সোজা করতেই দেখা গেল
তার সমগ্র শরীর সাদাটে, এই দেহে আর প্রাণ নেই। মাস্টার সবটা বুঝে নিয়ে বলল, এই মানুষটাকে এক্ষুনি মারা হয়েছে, তার শরীরের রক্ত চুষে এখানে ফেলে রেখে গেছে। মনে হয় এই গ্রামের ব্যাপারে কিছু জানে না, তাই হয়তো কোনো দরকারে কারু বাড়ি এত রাতে যাচ্ছিল। কি বিপদ বল দেখি। আমি জানি এটা কে করেছে। টর্চের আলোয় তখন তাকে সম্পূর্ণ না দেখতে পেলেও চিনতে পেরেছি। এক্ষুনি তাকে ধরতে হবে, না হলে এই বিপদ আটকানো যাবে না। চলো সব আমার সাথে। ওরা সদল বলে সেখান থেকে চলে যায়। মিনিট 15 হেঁটে গ্রামের শেষ বাড়িটাতে এসে ওরা দাঁড়ায়। মাস্টার, এটা তো জগাদার বাড়ি। তবে কি? হ্যাঁ, আমি তাকেই দেখেছি সেই অন্ধকারে। এখন কোনো কথা না, আগে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। দেখো, ঘরে আলো জ্বলছে, তাহলে সে ঘরে আছে এখন। ওরা মশালটা বাইরে রেখে খুব সাবধানে ঘরের দিকে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে ওরা দেখল ঘরের দরজা যথারীতি বন্ধ। একটা হালকা লালচে আলোর আভা বাইরে বেরিয়ে আসছে। ওরা সবাই এক পাল্লা খোলা জানলাটার পাশে আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে ঘরের ভেতরটা চোখ রাখতেই ওদের হৃৎপিণ্ড যেন হাতে চলে আসার উপক্রম। এমন দৃশ্য স্বপ্নেও ভোলান না। ঘরের ভিতর একটা কাঠের পাটাতন পাতা, তাতে বসে আছে জগা। তার শরীর ধীরে ধীরে লালচে হয়ে উঠেছে। মুখের ভেতর থেকে দুপাশে দুটো বিশাল আকারের দাঁত বেরিয়ে আসছে। দাঁতের মধ্যে তাজা রক্ত এখনো লেগে রয়েছে। সম্ভবত এক্ষুনি শিকার করে আসা মানুষটার রক্তই তার দাঁত বেয়ে পড়ছে। তার চোখের শয়তানি দৃষ্টি দিকে তাকালে মনে হয় এ কোনো মানুষের দৃষ্টি হতে পারে না। সে বারবার মুখে উচ্চারণ করে চলেছে, রক্ত, আরো রক্ত চাই, আরো আমার রক্ত চাই, রক্ত, এই রক্তই আমার শক্তি। তাজা রক্ত পান করে আমি আরো শক্তিশালী হয়ে উঠব। আমি মৃত্যুকে জয় করব। আরো রক্ত চাই, আরো রক্ত। এবার সে উঠে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর উল্লাসে মেতে উঠল। সে তখন সম্পূর্ণ এক পিশাচে পরিণত হয়েছে। আস্তে আস্তে তার আয়তন স্বাভাবিকের থেকে বেড়ে উঠছে। চোখ থেকে কেমন যেন এক আগুনের গোলা বের হতে থাকে। এইসব দৃশ্য দেখে বাইরে উপস্থিত সবার একটা গা শিরশিরে অনুভূতি হতে থাকে। এই তান্ত্রিক আমাকে বলেছে এমন ভাবে আর কটা প্রাণের বলি দিতে পারলেই আমি অমরত্ব লাভ করব। আমার কোনো বিনাশ কেউ করতে পারবে না। তবে তার আগে অবধি আমাকে সাবধানে চলতে হবে। গ্রামের কাউকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে উনি গ্রামের বাইরে যে প্রায় যায়, ওই তান্ত্রিকের কাছে যায় পিশাচ বিদ্যা রপ্ত করতে। এই দানবরে এখন শেষ করতে না পারলে তো পুরা গ্রামটা উজাড় করে দেবে। ভালো মানুষের মুখোশের আড়ালে এমন এক দানব গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এ তো ভাবতেই পারতি না। কালু, যা যা মশালটা নিয়ে আয়, এই পিশাচকে বাড়ি শুদ্ধ আগুন লাগিয়ে দিতে হবে। যা যা, তাড়াতাড়ি যা। মানুষটা মশালটা নিয়ে আসে আর তা ছুঁড়ে মারে ঘরের ভেতরে। আর সেই আগুন গিয়ে লাগে জগার গায়ে। কোনো কিছু বোঝার আগেই জগা দাউ দাউ করে জ্বলে উঠল তার পচা গড়া শরীরটা। সেই পিশাচের শরীরের সাথে সাথে
সমগ্র বাড়িটা দাউ দাউ করে চলে উঠল। এই দৃশ্য বাইরে দাঁড়িয়ে ওরা দেখল। এতক্ষণে ওরা বুঝতে পেরেছে জগা তন্ত্র সাধনা শুরু করেছিল এই ঘরে। মানুষগুলোকে মেরে তাদের রক্ত পান করে নিজের প্রাণ শক্তি বাড়িয়ে অমরত্ব লাভের নেশা তাকে পেয়ে বসেছিল। এই ঘটনার সাক্ষী হয়ে রইল ওরা সকলে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা।